একবার চোখ বন্ধ করে একটা দৃশ্য কল্পনা করা যাক। একটা পুরনো কিন্তু বিলাসবহুল ঘর। আর মেঝেতে পাতা, অত্যন্ত আরামদায়ক নরম গদি, তাই তো? একদম। একপাশে রূপোর পিকদান। সেখানে বসে আছেন এক ভদ্রলোক, মুখে পান, ঠোঁটে এক গাল মিষ্টি হাসি। আপ্যায়নের কোনো ত্রুটি নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই অত্যন্ত বিনয়ী মানুষটি কোনো সাধারণ গৃহকর্তা নন। না, মোটেই না। সে এক ভয়ঙ্কর অপরাধী। আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের আলোচনার বিষয় হল সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদার সবচেয়ে দুর্ধর্ষ প্রতিপক্ষ, মগনলাল মেঘরাজ। হ্যাঁ, আর সোর্স মেটেরিয়াল ঘেটে আমরা তার মনস্তত্ত্ব, অপরাধের ধরন আর বিবর্তন নিয়ে আলোচনা করব। ঠিক। আমাদের মূল লক্ষ্য হল কিভাবে একজন স্থানীয় ডন একটা বিপজ্জনক আন্তর্জাতিক হুমকিতে পরিণত হয় তা উদ্ঘাটন করা। মানে মগনলাল কিন্তু কোনো সাধারণ ভিলেন নয়। তার প্রধান অস্ত্র তো কোনো বন্দুক বা তলোয়ার নয়। না, তার অস্ত্র হলো তার তীক্ষ্ণ মগজ। অপরাধ জগৎ মানেই যে অস্ত্রের ঝনঝনানি আর রক্তপাত, এই ধারণাটা সে পুরোপুরি ভেঙে দেয়। আচ্ছা, সোর্স থেকে তার মনস্তত্ত্ব নিয়ে কি জানা যাচ্ছে? সে একজন হাই ফাংশনিং সোশিওপ্যাথ। মানে তার মধ্যে এক ধরনের বুদ্ধিবৃত্তিক অহংকার, বা যাকে বলে ইন্টেলেকচুয়াল নার্সিসিজম, সেটা রয়েছে। সে শত্রুকে সরাসরি মারে না। ও আচ্ছা, তার মানে সে মিষ্টি, পান আর আরামদায়ক গদির সাহায্যে ওই ভারতীয় আতিথেয়তাকে মানসিক যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বিষয়টি একটু খতিয়ে দেখা যাক। মগনলাল কি তবে এমন এক মাকড়সা যে তার শিকারকে আরামের জালে আটকে মারে? খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। ঠিক তাই। কিন্তু এই যে তার নাটকীয়তা বা ক্যালকুলেটেড থিয়েট্রিক্যালিটি, এটা এত কার্যকর কেন? সে তো চাইলে সোজাসুজি হুমকিও দিতে পারে, কিন্তু তাতে তার আনন্দ নেই। এই আতিথেয়তার আড়ালে লুকিয়ে থাকা নিষ্ঠুরতা আসলে তার শত্রুদের মানসিকভাবে দুর্বল করে দেয়। মানে অন্যকে নিয়ন্ত্রণ করার যে একটা বাসনা আছে, সেটা তৃপ্ত হয়। হ্যাঁ, সে আসলে বুঝিয়ে দেয়, তুমি আমার ডেরায় আছো, আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছো। বাপরে! কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। এই আধিপত্য বিস্তারের নেশাই তো তাকে শুধু বেনারসের গলিতে আটকে রাখেনি। একদমই না। জয় বাবা ফেলুনাথের মূর্তির কারবানি কিভাবে যত কাণ্ড কাঠমান্ডুতে গিয়ে আন্তর্জাতিক ড্রাগ পাচারকারীতে পরিণত হলো, সেটা ভাবলে অবাক হতে হয়। সত্যিই তো, সাধারণ চুরি থেকে একেবারে গ্লোবাল স্মাগলিং, এটা কিভাবে সম্ভব হলো? সে যেন একজন অনৈতিক কর্পোরেট সিইওর মতো গ্লোবাল লজিস্টিক্স আর সাপ্লাই চেইন চালায়। অনৈতিক সিইও মানে সে নিজে কখনো হাত নোংরা করে না? একদম না। সে তার ট্রান্সন্যাশনাল স্ট্র্যাটেজি বা আন্তর্জাতিক কৌশলগুলো এমনভাবে সাজায় যে সে নিজে সবসময় পর্দার আড়ালে থাকে। তার ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট একেবারে নিখুঁত। তার মানে সে আন্ডারওয়ার্ল্ডের একজন নিখুঁত ছায়া পরিচালক। কিন্তু এত বড় সাম্রাজ্যে থাকা সত্ত্বেও মগনলালের মূল আক্রোশ তো ফেলুদার উপর। হ্যাঁ, কারণ মগনলাল হল ফেলুদার বুদ্ধিবৃত্তিক ক্ষমতার ডার্ক রিফ্লেকশন। ডার্ক রিফ্লেকশন মানে ফেলুদা যদি সূর্য হয়, মগনলাল হল গ্রহণ। দুজনেরই প্রধান অস্ত্র বুদ্ধি, কিন্তু একজন সত্যের পক্ষে, অন্যজন ধ্বংসের। আচ্ছা, আর ওই যে জটায়ুর দিকে ছুরি ছোড়ার মতো ভয়ঙ্কর খেলাগুলো সে খেলে, সেটার কারণ কি? সে মূলত ফেলুদার বন্ধুদের টার্গেট করে, কারণ সে জানে ফেলুদাকে সরাসরি ভয় দেখানো অসম্ভব। ও, তার মানে তার উদ্দেশ্য হলো ফেলুদার মনোবল ভেঙে দেওয়া। ঠিক তাই। জটায়ুকে অপমান করার মানে হলো ফেলুদার মনোসংযোগ নষ্ট করা। তাহলে এর সারমর্ম কি দাঁড়ালো? এত বুদ্ধিমান অপরাধীর কি কোনো দুর্বলতা নেই? সে কি কখনো ভুল করে না? করে। তার অতিরিক্ত আত্মবিশ্বাসী তার কাল। সে মনে করে দুনিয়ার সবাইকে টাকা দিয়ে কেনা যায়। ফেলুদার যে একটা অটুট নৈতিকতা আছে, সেটা সে বুঝতেই পারে না, তাই তো? একদম ঠিক। এই ধারণাটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। সোর্সের মূল তথ্যগুলো যদি আমরা দেখি, মগনলাল মেঘরাজ শুধু এক অপরাধী নয়, সে মেধা আর ক্ষমতার অপব্যবহারের এক চূড়ান্ত দৃষ্টান্ত। সত্যি দারুণ একটা বিশ্লেষণ হলো। শেষে একটা ভাবনার জায়গা তৈরি হচ্ছে, যদি মগনলাল আর ফেলুদা একই পরিবেশে বড় হতো, তবে কি তাদের ভূমিকা উল্টে যেতে পারত?
খুব চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, আমাদের চারপাশের তথাকথিত সফল কর্পোরেট লিডারদের মধ্যে কি আমরা কখনো কখনো মগনলালের এই নিষ্ঠুর দক্ষতার ছায়া দেখতে পাই? এটা নিয়ে ভাবা যেতেই পারে। আজকের মতো আমাদের গভীর বিশ্লেষণ এখানে শেষ করছি।